ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছ থেকেও একই কথা শুনতে চাই যে এই হলফনামা আপনার কাছে একজন পাঠক হিসেবে বিশ্বাসযোগ্য কিনা? আমি না, কারো কাছে আসলে এটা বিশ্বাসযোগ্য না। মানে ফেসবুকে সেই বিখ্যাত কৌতুকটাকে অনুকরণ করে বলা হচ্ছে যে মিথ্যা 3 প্রকার, মিথ্যা, ডাহা মিথ্যার পরিসংখ্যান। এখন বলছে মিথ্যা, ডাহা মিথ্যা নির্বাচনী হলফনামা। আমি অনেকেই লিখতে দেখেছি, এটা বিশ্বাসযোগ্য না। একটু আমরা শুধু এটা দেখেও খুব মানে অবাক হওয়ারও কিছু নেই। মূলত সবাই তাদের ইনকাম ট্যাক্সের যে ফাইলে যা যা আছে, যেভাবে প্রদর্শিত আছে, সেটাই তারা এখানে উল্লেখ করেছেন। এটা বাংলাদেশের আসলে দীর্ঘকালীন সমস্যা। মানে আজকে এনারা জনপ্রতিনিধি হবেন বলে এটাকে তারা পাবলিশ করতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু এই তথ্যগুলো সবই ব্যক্তিগত তথ্য। আপনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে গেলে, আপনি মন্ত্রী হলেন বা এরকম কিছু হলেন, আপনি সংসদ সদস্য হলেন, তখন আপনাকে এটা দেখাতে হচ্ছে। সে কারণে শোরগোলটা। মানে বাংলাদেশে আমরা দীর্ঘদিন ইনকাম ট্যাক্স নিয়ে একটা আলাপ করেছি না। বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ করদাতা বছরের পর বছর ছিলেন কাউস মিয়া, হাকিমপুরি জর্দার ফ্যাক্টরি যিনি মালিক। তো বাংলাদেশের মতো একটা দেশে ইনি বছরের পর বছর ট্যাক্স দিতেন। তো এই আলাপগুলো আমাদের তখনই ছিল। মানে ইনকাম ট্যাক্স, মানে দুটো ইস্যু আছে একটু মনে রাখা দরকার, যে ইনকাম ট্যাক্সের কতগুলো রিবেটের কতগুলো পথ আছে, এগুলো আপনি বৈধ পথ আইনের মধ্য দিয়ে আছে। সেটা থাকলো আপনার ধরেন এই 10 জন শীর্ষ রাজনৈতিক নেতার 7 জনেরই মাসিক আয় লাখ টাকার নিচে। এটা তো ঢাকা শহরে ওনার বাস করাই তো মুশকিল। আমি আবারও বলছি, এটা তো আমরা এখন জানতে পারলাম, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের তথ্য। এই তথ্যগুলো ছিলই এতদিন, এই তথ্য আমাদের ঘরে ঘরে আছে। মানে রনি ভাই না হয় ওনারটা দিয়েছেন, কয়জন উনি ব্যবসা করেন উনি সব দেখিয়েছেন, কয়জন ব্যবসায়ী দেখায় আসলে এটা রনি ভাই আরো ভালো জানবেন, ওনার ব্যবসায়ী কমিউনিটির সাথে যোগাযোগ আছে। এই যে বললাম জনাব কাউস মিয়া কেন সর্বোচ্চ হন, ওনার চেয়ে বড় ব্যবসায়ী বাংলাদেশে নাই, আছে তো। সো এটা ওখানেই ছিল, এখন এটা এসে এখানে আমাদের সামনে প্রদর্শিত হয়েছে। বিশ্বাসযোগ্য একেবারেই না। এবং আমি বিশেষ করে আপনি জামায়াতের আমিরের যেটা বললেন সেটাও আমি খুব সারপ্রাইজড হয়েছি। যখন তাদের ব্র্যান্ডিং কি, আমি অন্য দল, আমি স্বচ্ছতা, সৎ লোকের শাসন, স্বচ্ছতার চাইতেও এটা সৎ লোকের শাসন, তাদের ব্র্যান্ডিং হচ্ছে তারা করাপশনে যান না। আমি জানি না তারা এরকম একটা এটাকে কিভাবে ডিফেন্ড করবেন, কিভাবে। মানে 30,000 টাকায় একটা মোটামুটি সাইজের বাড়ি ভাড়া করা যায় না এখন, এই পরিস্থিতি আছে। ওই কামরাঙ্গীর চরে একটা 2 রুমের বাসা ভাড়া করতে হলে 30,000 টাকা লাগে। এখন আমি আবার এটা বিশ্বাসযোগ্য, এটা আমাদের কারো দ্বিমত নেই, কিন্তু এটা একটা পজিটিভ দিকের কথা আমরা বলি। আমার যতদূর মনে পড়ে সম্ভবত 8 সালেই প্রথমবার এই হলফনামার বিধান যুক্ত হয়েছিল 1/11 সরকারের সময়। এর আগে কিন্তু এই বিধানটা ছিল না। এই যে আমরা আজকে হাসাহাসি করছি, এই যে আমরা আজকে বিদ্রুপ করছি, তাচ্ছিল্য করছি, এগুলো কিন্তু ইম্প্যাক্ট আছে। এবং এখন না, আজকে যারা ইলেকশন করলেন, যদি নির্বাচিত হন, পরের হলফনামার সাথে আপনি তুলনা করতে পারবেন। সেটাই আমি আসতে চাচ্ছিলাম যে গত সরকারের সময় যারা এমপি হয়েছিল তারা প্রথমবার, রনি ভাইয়ের কেসটা একটু ডিফারেন্ট কেস, প্রথমবার হলফনামায় মানে প্রার্থী নমিনেশনের সময় যে হলফনামা দিয়েছে, পরের বছর কিন্তু এগুলো পত্রিকাতে রিপোর্ট হয়েছে আপনার 100, 200, 1000 গুণ পর্যন্ত বেশি। তাহলে সেই 100, 200, 1000 যেটা বেড়েছে ওর মধ্যেও চুরি আছে, তারপরও এই গ্যাপটা তৈরি হয়েছে। এবং খেয়াল করবে সবাই মাছ ব্যবসায়ী ছিল, আপনার মনে থাকার কথা। মাছের খামার রিবেট পাওয়া যেত এবং ট্যাক্স ফ্রি ছিল, সব টাকা ওখানে দেখিয়ে সবাই মাছের ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। আমি যে কথাটা বলতে চাইছি, রনি ভাইকে 8 সালে যা করেছে, আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশ, আচ্ছা এটা আপনি দিলেন, আগে সব তদন্ত করা সম্ভব না, তাহলে নির্বাচন করা যাবে না। আফটার দ্য ইলেকশন প্রাথমিকভাবে খুব ফাস্ট ট্র্যাকে কয়েকটা র্যান্ডম, আর বাকিগুলো তদন্ত চলতে থাকুক। আপনি যদি সত্যিকার অর্থে 2-3টা ধরেন এবং এটা যদি ভেরিফাই করে ব্যবস্থা নেন, তাহলে আসলে ভবিষ্যতে যে শর্ত আছে, যদি বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় যায়। যদি কেন বলছেন আপনি? যদি কেন বলছি, কারণ যদি নির্বাচনী ব্যবস্থা আবার ভেঙে পড়ে, তখন ওই হলফনামায় কার কত টাকা আছে, কি আছে, কিছু আসে যায় না, মানুষের কাছে কেউ করবে না। যদি নির্বাচন হতে থাকে, আমি আশা করি, আমি বিশ্বাস করি বাংলাদেশ, সন্দেহ আছে কোনো? না, সন্দেহ নাই, এই নির্বাচন না, পরবর্তীতেও নির্বাচন হতে থাকবে, তখন আপনি দেখবেন এই প্রবণতা কমে আসবে। কারণ আপনি তো মিডিয়ার মুখ বন্ধ করবেন। আচ্ছা, নির্বাচনের পর নির্বাচন কমিশনে আপনাদের এই চ্যানেলের রিপোর্টারও গিয়ে জিজ্ঞেস করবে যে আপনারা কি হলফনামা তদন্ত করেছেন, কি পেয়েছেন। আপনারা চাইলে কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করাতে পারেন চাইলে। এই জিনিসগুলো যখন কন্টিনিউ করতে থাকবে, তখন আপনি দেখবেন এই প্রবণতা কমে আসবে। আমরা সেই আশা তো রাখি। রনি ভাই, একটু নির্বাচনের আসলে সময়কাল হিসেবে আসলে 5 সপ্তাহ কম আছে। হলফনামার পর্ব শেষ হলো, এরপর যাচাই বাছাই এগুলো মোটামুটি চলছে। হয়তো মনোনয়নপত্র প্রত্যাহারেরও শেষ ডেট 9 তারিখের মধ্যে চলে আসবে।
যে সিমটম আমরা দেখছি, মানে এটা ঐতিহাসিক যে নির্বাচনটি বলা হচ্ছে সেটার সিমটম পাচ্ছেন? অবশ্যই একটা ঐতিহাসিক নির্বাচন হবে, এমন একটা ইতিহাস তৈরি হবে যে ইতিহাস অতীতে কখনো ছিল না, আর ভবিষ্যতে এরকম ইতিহাস হয়তো দ্বিতীয়বার হবে না। যেমন মূল ব্যাপার হলো যে প্রত্যেকবারই যেমন দেখা গেল যে একটা মুরগি ডিম পাড়ে, ডিম পাড়ার আগে তার একটা ভাবসাব সে দেখায় যে সেটা ডিম পাড়বে, এবং ডিম পাড়ার পরে সে 1 ঘন্টা ককর 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 করে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তা আমাদের দেশে নির্বাচনেরও ওইরকম একটা অবস্থা, নির্বাচনের আগে ঢাক ঢোল পিটিয়ে টেরিবল অবস্থা, নির্বাচন হচ্ছে এটা বোঝা যায় যে কোনো উৎসব, মানে আমাদের দেশে ধরেন ঈদ, কুরবানি, বিয়ে, শাদী, জন্ম, যে উৎসবগুলো এগুলো সাধারণত 1 দিন 2 দিন 3 দিনের বেশি সেলিব্রেট করা যায় না। কিন্তু নির্বাচন এরকম একটা অনুষ্ঠান, বিশেষ করে জাতীয় নির্বাচন, এটা নিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরগরম থাকে গভীর রাতে 2টা 3টা পর্যন্ত। তো এই যে একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা বাদ দিয়ে এই প্রথম পুরো জাতি ঘুমিয়ে আছে। এটা নিয়ে তো গ্রামগঞ্জে এরকম আলাপ আলোচনা নেই। প্রার্থীরা যেখানে যেখানে বিরোধিতা আছে একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গার করছে, আমরা এটা আবার ফেসবুকে দেখছি, ও গালি কিলে করছে, ও ওকে ভয় দেখাচ্ছে, ও ওকে এটা কাজ করছে, এই জিনিসগুলো আমরা শুনছি, কিন্তু মাঠে ময়দানে কোনো শব্দ নেই। তো এখন এটা একটা শব্দ ছাড়া যে একটা বড় নির্বাচন হতে পারে, এটা একটা নতুন ইতিহাস না, অসাধারণ একটা নতুন ইতিহাস আগামীতে বাংলাদেশে হয়ে যেতে পারে। 2 নম্বরে হলো যে ধরুন আমাদের মানে যেটা হয়, কোনো কিছু জন্ম যখন নেয় তার জন্মেরও একটা সিমটম আছে। যেমন আপনি প্রেগন্যান্ট হলেন একটা রমণী, তো তার প্রেগন্যান্সির কতগুলো সিমটম আছে। তো বাংলাদেশের 300 সংসদ সদস্য এই মাটি থেকে এটা জন্ম নেবে, তো এটার একটা প্রেগন্যান্সি আছে না, কিন্তু সেটা একটা বেদনা নাই, সেটা একটা সিমটম নাই। হঠাৎ করে একটা শিশু উৎপন্ন হয়ে বলো যে এই আমি বের হয়ে আসছি, এটা অদ্ভুত, মানে এটা মনে হয় যেন একটা দেব শিশু, এরকম একটা দেব শিশু। তো এবার সামনে যে 300 সংসদ সদস্য হয়ে যায়, যদি এরকম কোনো বেদনা না থাকে, এরকম কোনো শব্দ না থাকে, এরকম কোনো সিমটম না হয়, এবং এই যে 300 জন সংসদ সদস্য এদের এটাকে এরকম যে আনুষ্ঠানিক প্রচারণা তো এখনো শুরু করার সময়কালটা আসেনি, সেটার কারণে কি না, ধরেন এখন যেভাবে চলছে ধরে নিলাম এভাবেই চলার পরে আমি যেটা বলতে চাচ্ছি যে যেই সিমটমবিহীন যদি 300 জন সংসদ সদস্য হয়, তাদেরকে আপনি বলতে পারেন যে এরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে আসছে, স্বয়ং আল্লাহ এরা হলো একেবারে অলি আল্লাহ। নচেত এটা হলো কি করে? আমরা তো এদেরকে এভাবে দেখিনি। এই লোকগুলো যে নির্বাচিত হবে, এর আগে যারা এমপি হয়েছে, সংসদ সদস্য হয়েছে, তারা 4-5 বছর ধরে এলাকার মুখে মুখে ও হবে, ও 19, ও 20 এরকম আমরা কেউ বলতে পারিনি। এবং যখন নির্বাচনের ফলাফল হলো তখন আমরা খুব আশ্চর্য হয়ে গেছি, আরে সে হলো। কিন্তু এখন আপনি গিয়ে দেখেন যে বাংলাদেশে আগামীতে কে ক্ষমতায় আসবে, কে আসবে না, এটা আমরা মোটামুটি নিজেরা সিলেক্ট করে ফেলছি, 99% সিলেক্ট করে ফেলছি, এবং সেইভাবে কিন্তু রাষ্ট্র প্রোটোকল দিচ্ছে, এই করছে। এবং এই সময়ের মধ্যে আমরা কিন্তু বেশ 3 থেকে 4 বার আমরা জাতিগতভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা প্রথম খুব, যাকে বলা হয়, একটা রেজিস্ট অবস্থায় থাকলাম যে এইরকম একজন মানুষ আমরা পেয়েছি, 1000 বছর এরকম মানুষ তো পাওয়া যায় না, এই মহামানবকে আমাদের 50 বছরের জন্য লাগবে। কেউ বললো না 50 বছর স্যার, আপনি 5 বছর থেকে যান। এটা নিয়ে বেশ কিছুদিন চললো। তো চলার পরে মনে হলো যে না, এর চেয়ে বরং জামাতের আমির যদি দেশের মানে আমিরুল মুমিনিন হন, আমিরুল মুসলিমিন হন, খুব ভালো হয়, ওনাকে দেখতে অনেক ভালো।